স্যার জিজ্ঞাসা করেন। আমার প্রশ্ন হলো যে ওই আরো কাছাকাছি 15 থেকে 20 দিন আগে আমি আমার মেয়ের ব্যাপারে বলেছিলাম স্যার, যে ওর গামে ট্রাবল, গাম দিয়ে ব্লিডিং হয়। এবং এটা স্যার হিউজ পরিমাণ, আমি যে পেশেন্ট গুলো দেখি হিউজ পরিমাণ পেশেন্টের এই সমস্যা, যে কন্টিনিউয়াস অনেক আছে যে গাম দিয়ে ব্লিডিং হয়। এখান থেকে জি, স্যার উত্তরণের কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না স্যার। আপনি বলছিলেন স্যার ওই সময় যে কার্ভেস 3 এক্স খাওয়ার জন্য, সেটা খাওয়ার পরে আমার মনে হয় যে সামান্য কিছু ইমপ্রুভ হয়েছে। কিন্তু তারপরে আর কোনো কিছু নড়চড় হচ্ছে না। দেখেন গামের ব্লিডিংটা আসলে একটা ঘাটতিজনিত সমস্যা। হ্যাঁ, এক্ষেত্রে যদি জি আমরা ম্যাথমেটিক দিক হিসাব করি তাহলে এক্ষেত্রে টিউবারকুলার এবং সিফিলিটিক দায়ী আছে। তো সেই জি জায়গায় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রাথমিক স্টেজে ব্লিডিংটা বন্ধ করার জন্য কার্বোভেট 03 ব্যবহার করব, এবং জি পরবর্তীতে যখন আমরা এই রুগীটাকে দীর্ঘদিন ট্রিটমেন্টের আওতায় রাখবো, তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টিউবারকুলার এবং সিফিলিটিক এই সাইডটা দেখতে হবে, প্লাস রুগীকে ক্যালসিয়াম জাতীয় খাবার, যেমন ধরেন মাছের কাটা, কবুতরের হাড়, তারপরে ছোট মুরগির হাড়, এগুলো যেন চাবিয়ে খায়। চাবিয়ে জি খায়, স্যার। এক্ষেত্রে এখান থেকে প্রচুর পরিমাণে আমরা কিন্তু এই ক্যালসিয়ামটা নিতে পারবো। এই জন্য রুগীকে টিউবারকুলার ট্রিটমেন্টের পাশাপাশি এই খাবারের ব্যাপারগুলো খুব স্পষ্ট সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে। যদি আপনি স্থায়ীভাবে এটার একটা সমাধান চান তাহলে কিন্তু আপনাকে এটা করতে হবে। স্যার আমরা টিউবারকুলার এবং সিফিলিটিক এই এই মেডিসিন গুলো স্যার আমরা কোন ওয়েতে দেবো স্যার, কাইন্ডলি যদি একটু বলতেন। এগুলো তো ওই যে আপনার আমার প্রথম দিকের আলোচনায় বলাই আছে যে আমরা সাইকেল কিভাবে ঘোরাবো, কিভাবে চালাবো, সেগুলো একটুখানি ভিডিওটা দেখে নেবেন আপনি একটু কষ্ট করে। কারণ ওই আলোচনাগুলো আবার এখানে রিপিট হলে আহ ভিডিওর মান নষ্ট হবে, যেহেতু এগুলো ইউটিউবে যাবে। যদিও গত সপ্তাহের ভিডিওটা দেওয়া হয়নি, একটু কাজ করতে হবে, কেটে সেটে দিতে হবে, সেই জন্য দেওয়া হয়নি। জি, তারপরে আর কেউ, আর আপনার আর কিছু বলার আছে কিনা? এইটাই স্যার আর কি, জি, এখান থেকে কিভাবে আমরা। আর ঠিক কেউ আছে কিছু স্যার। বলবেন? আর কেউ কিছু বলবেন কিনা? সালাম। আসলাম, জুলহাক বলো। জি স্যার, ঠান্ডা জনিত কারণে মানে অনেকদিন যাবত, প্রায় 4-5 দিন যাবত নাক বন্ধ থাকে। তো এর জন্য প্রথম যে সার্কেল আছে পিআরএস, এটা ঘুরে আসছি। পিটিএস এ প্রথমে ছিলাম, এখন টিডি চলতে, না টিডি না, থুজা চলতেছে, থুজা। কিন্তু এখন হালকা নাক মানে ক্লিয়ার আসতেছে অল্প, কিন্তু মানে পুরোপুরি ঠান্ডাটা ক্লিয়ার হয়নি এখন। ঠান্ডা সবসময় লেগেই থাকে। আচ্ছা, টিউবারকুলার দিয়ে ওখান থেকে চলে আসতে হবে সিবিতে। জি, ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, আচ্ছা, সুমন সাহেব, সুমন বলেন। আর কেউ কিছু বলবে? স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, হ্যাঁ সাহেব বলেন। স্যার একটা বাচ্চার আপনার কার্বোভেজ 1 এম চলতেছিল, কোনো ওষুধে কাজ করতেছিল না, তখন আপনার সাথে কথা বলে 200 চলতেছিল, পরে 500, এখন 1 এম। এখন হঠাৎ করে আবার জ্বর বমি এগুলো শুরু হয়েছে। তো এক্ষেত্রে কি কার্বোভেজ 1 এমই থাকবে না সামনে আগাবো? সামনে আগাবেন অথবা 1 এম দিয়ে দেখবেন, যদি ঠিকঠাক থাকে তাহলে দরকার নেই, আর না হলে সামনে এগিয়ে যাবেন। আর স্যার আর একটা জিনিস, যদি 0/3 দেওয়ার পরেও চুলকানি নিয়ন্ত্রণ না হয়, সেক্ষেত্রে কি কার্বোভেজে যাওয়া যায় হাইড্রোর পরে? যায়, আচ্ছা, সেক্ষেত্রে কি আপনার ভালো ফলাফল হবে? আশা করা যায়।
আচ্ছা স্যার, আর একটা পেশেন্ট তার আপনার সরিনাম দেওয়ার পরে অনেক উপসর্গই কমে আসছে, কিন্তু চুলকানির কোনো উপকার হয়নি। এমনি ওইদিকে হাইড্রো 38 চলতেছিল। তো 38-এর দিকেই আবার যাব নাকি আপনার সরিনামি সামনে আগাবো? ধরে নাম সামনে গিয়ে দেখেন, না হলে 38-এ ফিরে যাবেন। আচ্ছা আচ্ছা, জি স্যার। জি। আর স্যার, ডায়াবেটিসের ব্যাপারে কার্বোনিমিলেস এর পরে কি আর কোনো হয়েছে, কোনোটা শুরু করা যায় অন্য উপসর্গের জন্য? কিন্তু উপসর্গের জন্য কি সমস্যা? তার এমনি আপনার মাথা গরম থাকে, আর প্রেশারও হাই থাকে, মাথা গরম থাকে। জি। সেক্ষেত্রে কি আপনার সিএম দেবো, হাইড্রো? তাহলে টিডি টিডি দিতে হবে মাঝে মাঝে। আপনি আচ্ছা ব্রোসেরা আচ্ছা, ব্রোসেরা দেন 3 দিন পর পর। জি। ড্রোসারে না স্যার, চলতেছিল আপনার কার্বোনিমিল চলতেছিল। হ্যাঁ, কার্বোনিমিলেজ তো চলবেই, ডায়াবেটিক্স আছে না। জি জি হ্যাঁ, এর এর সাথে এই যে উপসর্গের কথা বললেন, এর জন্য ব্রোসেরা 10 10 এম 10 কাপিং জি। 1 ফোঁটা করে 3 দিন পর পর দেবেন। আচ্ছা, তার কিন্তু স্যার আপনার টিউবারকুলিন আমি মেলে ঠিক আছে, আপনি ব্রোসেরা দেবেন। ড্রস করে দেবো। জি। আচ্ছা স্যার, আর একটা হলো আপনার আর্থাথাইটিস এর কারণে এর আগে তার ব্যথা ছিল 2 বছরের, সেটা আপনার হাইড্রো সিএম থেকে 18 পর্যন্ত যাওয়ার পরে চলে গেছিল। 1 বছর পরে আবার ব্যাক করছে ব্যথাটা হাঁটুতে। তো জি। এই জন্য এখন 20-22 দেওয়ার পরেও কোনো উপকার হচ্ছে না। আচ্ছা, তাহলে কি করা? সরিনাম দিয়ে থুজা দিয়ে কার্বোভেজে যান। সরিনাম থোজা কার্বোভেজ। আচ্ছা আচ্ছা, জি স্যার। জি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর কেউ কিছু? জি স্যার, যদি বাচ্চাদের মাথার পিছনে সবসময়টা ঘামায়, মানে ফ্যান চলতেছে তবুও ঘামাচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? বয়স কত? 6 মাস। হাইড্রোই দিতে হবে। যদি না যায় তাহলে সামনের দিকে ভাবতে হবে, সরিনাম দিতে হবে, থুজা দিতে হবে। জি, মানে বাচ্চা পূজা চলতেছে আর কি অলরেডি। ও, থুজা পূজা চলতেছে। দেওয়ার পরে এখন ঘুম ভালো হচ্ছে, কিন্তু তবুও মাথার এটা চলবে, মানে তো ঠিক ঘামটা ওর অলরেডি আসে। ঠিক আছে, ওটা আসুক আর কয়েকদিন যাক, তারপর ওটা নিয়ে ভাবা যাবে। জি, ঠিক আছে। আর কেউ কিছু? আসসালামু আলাইকুম স্যার। আসলাম, জুলফিকার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলো। স্যার আমার একটা রুগী, বয়স প্রায় 14 বছর, কিন্তু অতিরিক্ত কথা বলে। আর ওর বাপ মা যে যাই বলবে ও সবার কথা ধরবে। আর একটু সুযোগ পেলেই বাইরে গেলেই ছুটাছুটি, মানে কোথায় কোথা থেকে বন্ধু বান্ধব এই সেই নিয়েই ব্যস্ত থাকে সব সময়। বয়স আর কত? একটু বিহেভিয়ার। 14 বছর, ছেলে। আচ্ছা। আর ওর হলো আহ ওর মাস যে যাই বলুক, হ্যাঁ তুমি বেশি বুঝো, এটা এটা মানে সে সবসময় এক্সেস। তো আমি হাইড্রোসিএম দিছিলাম, দিয়ে কিছুদিন বেশ ভালো ছিল, পরে 15 দিছি। দিয়ে বলছে 2 দিন ভালো ছিল, একটু মানে বুঝতো, কথা টথা বললে আগে যেরকম খোঁজ খবর নিত না। ওর হলো মায়ের কি হলো বা না হলো এগুলো কোনো খোঁজ খবর টোর কিছুই নিত না। কিন্তু এই 15 দেওয়ার পরে তো ওর মায়ের আবার প্রেগনেন্ট। তো ওর মাকে তখন জিজ্ঞেস করছে যে বাচ্চা কোথায় হবে, আমি দেখতে যাব, মানে এখন অনেকটা পজিটিভ ইয়ে আসছিল। পরে আবার বলছে যে কোনো তেমন কোনো উপকার আসছে না। তো আমি কি 18-তে যাব নাকি অন্য কোনো মেডিসিনে যাব? সরিনাম দাও 1 ডোজ, থুজা দাও 1 ডোজ, আর 15তেই থাকো। কোনোটাই থাকবে? হুম। আচ্ছা, আরেকটা বাচ্চা হলো ওই 6 বছর, তবে এখনো পর্যন্ত কথা বলতে পারছে না। ও সরি, 6 বছর না, 9 বছর বয়স, কিন্তু এখনো পর্যন্ত কথা বলতে পারছে না, কিন্তু কথা শুধু আ উ এরকম করবে। আর যদি কোনো কিছু করা হয় সাথে সাথে মানে
চিমটি কাটবে, খামচাবে, তারপরে এর আগে বলে কামড় দিত, কিন্তু এখন আর কামড় টামড় দেয় না, তবে খামচায় অনেক চিমটি কাটে। তারপরে হচ্ছে ও সবসময় মোবাইল টিভির প্রতি খুবই আসক্ত। আর আরো ওর আরেকটা বিষয় হচ্ছে যে ওকে যদি কিছু জিজ্ঞেস করা হয়, তো কোনো কিছুর মানে হ্যাঁ না ওইরকম কোনো কিছু দেবে না। ওর কিন্তু পছন্দের যে খাবার টাবার, মানে কথা তো বলতে পারে না, বা ওই ওর হলো যা পছন্দ না হবে তখনই মানে ওই খামচাটা বেশি দেবে। আচ্ছা, তো কি এটা করা হয়? হলো এর। ওর হাইড্রোসিএমই দিছি। দেওয়ার পরে বলছিল যে আগে যেরকম চিল্লাচিল্লি করতো বা এটা একটু কম মনে হয়েছিল, কিন্তু এখন তেমন আর ইমপ্রুভ হচ্ছে না। পরে 15 দেওয়া হয়েছে, দেওয়ার পরে এখনো কথা হয়নি। তবে কি অবস্থায় আছে এখনো কথা হয়নি, এই অবস্থায় আছে। এগুলো তো পরিবর্তন হতে বেশ সময় লাগবে, ঠিক আছে। জি স্যার, তবে ওরা জিজ্ঞেস করছিল যে কথা ধরেন 10 বছর পড়ে গেছে, 9 বছর পার হয়ে 10 বছরে পড়বে মনে হয়, এই মাসে পড়লো। তো কথা বলতে পারবে কিনা, বা ওরা অনেক ডাক্তার দেখাইছে, এই অ্যালোপ্যাথি বা এই সেই বিভিন্ন ডাক্তার দেখাইছে, এখন ইন্ডিয়া যাবে প্রস্তুতি নিচ্ছিল। পরে আমার এক কাজের বউ আছে ওদের বাসার, ওরা বলছিল যে এখানে এক ডোজ খাওয়াতে পারেন, তো ওই হিসেবে আসছে। অ্যালোপ্যাথ ডাক্তাররা কি বলেছে, কি অবস্থা কি? কানে শোনে ওরা কিনা? তো বলছে যে সময় লাগবে, এই সেই বলছে যে সময় তো, ওরা তো 7 বছর না 8 বছর পর্যন্ত টাইম দিয়েছিল, সেটাও তো পার হয়ে গেছে। তো বলছে যে আবার দেখাইছিল, তাও বলছে যে আরো সময় লাগবে, তো হয়তো 14-15 বছর হলে তখন কথা বলা শিখবে। কানে শোনে কিনা? হ্যাঁ, এমনি সব ঠিক আছে, শুধুমাত্র কথাই বলতে পারে না, আ উ এরকম করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওটা বলো যে সময় লাগবে, ধীরে ধীরে ওষুধ খাওয়াতে হবে এবং এগুলো খুব দ্রুত হয় না, সময় লাগে। সেই হিসাবে যদি সময় দিতে রাজি থাকেন তাহলে আমরা হ্যান্ডেল করবো। আর যদি বলেন যে না আমি খুব ব্যস্ত, ওকে ফাইন, আপনি ঘুরে আসেন, তারপরে আবার আসেন, সমস্যা নেই। ইন্ডিয়া জি ঘুরে জি, এসে আমি আমার কাছে ওটাই আসেন। বলে দিছি স্যার। ওটাই বলে দিছি যে দেখেন আপনারা, আমি তো দিয়ে দিছি, তবে আশা করি আপনি এখন যে ঔষধি খাওয়াবেন, মানে যে কাজটা হচ্ছে না সেটা এখন কাজ হবে। আগে যেরকম কাজ হতো না। আমাদের এই ওষুধটা এরকম একটা মেডিসিন যে আপনার মানে অন্য কোনো মেডিসিনে কাজ না হলে এটা খাওয়ানোর পরে ওই মেডিসিনও কাজ করে। তো বলছে আচ্ছা ঠিক আছে, দেখি আমরা চিন্তা ভাবনা করে, আর আপনারটা চলো। তো বলছে হ্যাঁ হ্যাঁ, দেখেন যদি আপনারা এটা আমি আমার এখানে তাড়াহুড়া করে চলবে না। তবে আমি আমার স্যারের সাথে যেভাবে কথাবার্তা বলি বা স্যারের কাছে যেটা শিখছি যে আপনাদের ধীরে ধীরে যতটা আগাবেন সেটাই আমরা মানে সব থেকে ভালো এবং ভালো পথ হুম। পরিদর্শন হবে এবং কাজটাও ভালো হবে। আর তাড়াহুড়া করলে এখানে আমাদের নাই, আপনার ওই অন্য কোনো ব্যবস্থা নেওয়া লাগবে। বলছে, আচ্ছা ঠিক আছে বলে তারপরে আর এখনো যোগাযোগ হয়নি। 15 খাওয়ার পরে এখনো যোগাযোগ হয়নি, কোনো দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। স্যার স্যার আরেকটা বিষয় স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার এই যে মেন্স এর ব্যাপারে, যদি মেন্স না হয় বা লেট হয়, সেক্ষেত্রে কোন মেডিসিনটা বেশি ব্যবহার করবো বুঝতে পারছি। রেজিস্ট্রেশন দিয়ে তো আগেই কথা বলা আছে, সেই বিষয়গুলো তুমি একটু ভিডিওতে দেখে নেবে। আর যদি বুঝতে না পারো তারপরে আবার কথা বলা যাবে, হ্যাঁ। আচ্ছা, কত নম্বর ওইটা আমি শুধু একটু just- এক্সাক্ট মনে নেই আমার, তুমি দেখো। আচ্ছা, তারপরে যদি 1 মিনিট বলতেন, আজকেরটা আসতে চাইছিল তো ওই জন্য। না, তুমি ভিডিও দেখো আগে। আচ্ছা। শহীদুল, শহীদুল ইসলাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, এসএম সাহেব বলেন। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আপনার ওই টিউবার কুলোসিস আক্রান্ত ব্যক্তিকে ড্রসেরা দেওয়া যাবে না, এটা তো জানি। জি। এখন কিছুদিন আগে একজন একজন পেশেন্ট পাইলাম যার কানের নিচে একটা কোল্ড অ্যাবসেস দীর্ঘদিনের। পরে ওটা আমি দেখলাম যে ইয়ে করে আপনার টিবি ঘায়ের মতো আর কি। টিবি ঘাই মনে হচ্ছে, কোনো ব্যথা জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই। পুজ নিঃসরণ হয় ধীরে ধীরে।
এখন অত গরিব মানুষ আপনার এফএনএসসি টেস্ট করা তো কস্টলি। এখন এই ক্ষেত্রে আমরা কি ওই টিউবারকুলিনাম ইউজ করতে পারি যদি মনে হয় যে এটা একটা টিবি গা, যা বা শনাক্ত হলো পরীক্ষার পর জানতে পারলাম যে টিবি গা, এই ক্ষেত্রে কি টিউবারকুলিনাম দেওয়া যাবে কি না? আপনার কি টিবি হয়েছে কিনা? না, পরীক্ষা তো করা হয় নাই, তবে মানে সিমটম মেলে, সিমটমটা পুরাই টিবি ঘায়ের মতো। ওই তো বাচ্চা, বাচ্চা পেশেন্ট 12-14 বছর বয়স, তো ওই টিবি ঘা বলে যেটাকে, ওই যে কোল্ড অ্যাবসেস কানের নিচে হয় আপনার লিম্ফ নোডে। আপনি হাইড্রোকোবিনাম 30 দিয়ে শুরু করেন। আচ্ছা আচ্ছা। তো এই 30 দিয়ে ক্ষেত্রে শুরু স্যার করেন, কখন কি টিউবারকুলিনাম দেওয়া যাবে? দেখেন কি টিউবারকুলিনামটা দিতে অবস্থা, হবে কখন? তারপরেরটা পরে ভাবা যাবে। আচ্ছা নিতান্ত যদি দেখি যে অন্য দিক দিয়ে করা যাচ্ছে না, আর পরীক্ষা করার উপায় নেই যেহেতু বলছেন খুব গরিব মানুষ, তাহলে আমরা আচ্ছা তখন ভাববো যে একটা রিস্ক নিয়ে টিউবারকুলিনাম ব্যবহার করে দেখবো। আচ্ছা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। জি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কেউ? আর কেউ কিছু বলবেন কিনা? জান ভাই, আসসালামু লিভার আলাইকুম সিরোসিসের রহমতুল্লাহ। ক্ষেত্রে কি কোনো কিছু করা যায়? বুঝিনি। আমার ওই যে বড় দাদার সম্পর্কে বলেছিলাম না ভাই এর আগে, হ্যাঁ, হ্যাঁ, যে অন্ডকোষে পানি জমছে। তো ওনাকে তো আপনার হায়দ্রাবাদে পাঠানো হয়েছিল এইচআই হসপিটালে। ওনারা বলছে যে আপনার লিভার ফাইব্রোসিস অ্যান্ড সিরোসিস, আর লিভার থেকে পানিটা এসে অন্ডকোষে জমছে। হ্যাঁ। তাছাড়া অন্ডকোষে কোনো সমস্যা নাই। ওরা ওষুধ দিয়েছে 40 দিনের, আবার যেতে বলেছে। এই অবস্থায় কি কোনো ট্রিটমেন্ট করা যায় ভাই আমাদের হোমিও? লাভ হবে না। লাভ হবে না না? না। ফুলে যাচ্ছে ভাই, আর শরীর আপনার কালো হয়ে যাচ্ছে। মানে আমাদের মধ্যে সবচেয়ে ওই দাদাই ছিল সবচেয়ে ফর্সা বেশি, আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে মুখটা। দেখেন 40 দিনের ওষুধ শেষ করতে পারে কিনা। তাই জি। 60-70% ড্যামেজ তাই বলছে। 40 দিনের ওষুধ শেষ করতে পারবে কিনা সন্দেহ আছে। আর করতে পারলেও পরের বার ওষুধ নিয়ে এসে পুরোটা হয়তো শেষ করতে পারবে না। আহ সময় খুব বেশি নেই আর কি, এই জন্য বলছি লাভ হবে না। তাই না? জি। তাহলে কি পাঠাবো ভাই আবার হায়দ্রাবাদে? আর যদি যেতে চাই, যেতে পারে, তাহলে পাঠান। মানে হাঁটতেই পারছেন এখন, উঠে দাঁড়ানো খুবই কষ্টকর। যদি যদি দেখেন ওরা কি বলেছে যে 40 দিনের আগে আসবে কি আসবে না, বা ওদের সাথে কন্ট্যাক্ট করে দেখেন যে এখন এই অবস্থা, এখন কি করা যেতে পারে। হ্যাঁ, আমরা ইমেল করেছিলাম কিন্তু ইমেলে কোনো অ্যান্সার করেনি ওরা এখনো। ও, আচ্ছা ইমেল আচ্ছা। করলাম, ইমেলে অ্যান্সার দেয়নি। আবার রিপ্লাই রিপিট করেন, ইমেল রিপিট করেন, রিপ্লাই পেলাম। হোমিও কি কিছু দিয়ে দেখবো ভাই? জি, জি। হোমিও কি কিছু দিয়ে দেখবো? কিছু দিয়ে লাভ হবে না বললাম না, এই জন্য আর টেনশন করে লাভ নেই। শেষ অবস্থায় আসে গেলে আসলে কোনো দিক দিয়ে কারোরই কিছু করার থাকে না। হুম, এখন ঠিক সাইজ কেমন ঠিক আছে? আছে ভাই। এখন অন্ডকোষের সাইজ কেমন আছে? অন্ডকোষ আপনার একদিন ফুলছে, একদিন আপনার দেখা যাচ্ছে কমে যাচ্ছে এই অবস্থায়। আচ্ছা, আচ্ছা। লাগাতার ফুলে গেলে পেটে মনে ফোলাটা করবেন কম, যে 1 সপ্তাহ আছে। যদি ফুলে যায়। লাগাতার ফুলে গেল আর ফুলা কমছে না, বাড়ছে ধীরে ধীরে, তাহলে ধরবেন 1 সপ্তাহ আছে আর। আর স্কিন, আপনার পায়ের স্কিন গুলো আপনার আস্তে আস্তে ফেটে যাচ্ছে, দিয়ে ওখান থেকে রস বের হচ্ছে। হ্যাঁ, পানি পানি বের হবে। হ্যাঁ, পায়ের স্কিন গুলো ফেটে যাচ্ছে, দিয়ে রস বের হচ্ছে। হুম। তার মানে খুব একটা বেশি দিন নেই না? না, না, বেশি সময় নেই, বেশি সময় নেই। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। আসলাম, এটি। জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলো। ভাইয়া ওই হচ্ছে পেশেন্টের বয়স হচ্ছে 70, 70 প্লাস এরকম। তো ওনার হচ্ছে যে দেখা যায় কি বাথরুমে যাইতে যেতে ওনার প্রস্রাব হয়ে যায়।
এখন ওনাকে আমি সিএম দিছিলাম, দেওয়ার পরে হচ্ছে এক ডোজ আমি খাওয়াই দিছি, একবার খাওয়াই দিছি। আর হচ্ছে 1 চামচ মতো দিয়ে দিছিলাম। দিয়ে দেওয়ার পরে ওইটা হচ্ছে বলছি যে পরে খাওয়ার জন্য, তো ওইটা খাওয়ার পরে ওনার বেড়ে গেছে, এখন আর একটু বেশি হচ্ছে। সেই ক্ষেত্রে আমি কত দিব, 200 কি দিব নাকি কি করব? কত পাওয়ার দেওয়া ছিল? সিএম ছিল। সিএম দেওয়ার পরে বেড়ে গেছে? হ্যাঁ, সিএমই দিয়েছি, শুধু একবারই দিয়েছি। আচ্ছা, তাহলে 200 দিতে হবে। আচ্ছা, 200 হচ্ছে কি মানে এক্সট্রা দিয়ে দিব, যেহেতু সামনে হচ্ছে মানে বন্ধ থাকবে তো অনেকদিন, সেই ক্ষেত্রে। যেভাবে দিলে রুগী তোমার সুবিধা অনুযায়ী ফোন করে ওষুধ খেতে পারবে, সেভাবে গুছিয়ে দিতে হবে। আচ্ছা, আর আরেকটা রুগী আছে, ওনার হচ্ছে মানে পুরো নাক পুরো বন্ধ, এখন দম নিতে পারে না। দেখা যায় যে মুখ দিয়ে হচ্ছে নিঃশ্বাস নেয়, অ্যালার্জি সমস্যার কারণে পলিপ আছে, একদম মানে পুরো নাক উপরের দিকে পুরো বন্ধ, আবার হাড় বেঁকে গেছে। সেই ক্ষেত্রে মানে আমি রুগীকে বলছি আপনি পরে আসতে, সেই ক্ষেত্রে কি আমি রুগী ধরবো এটা? 28 দিয়ে শুরু করতে হবে। হাইড্রো 28 দিয়ে? হুম। কোনো কাপিং যাবে না, এমনি ডাইরেক্ট দিব 400 ml? না, অ্যালার্জি আছে কিনা শুনে নিতে হবে, যদি অ্যালার্জি থাকে হ্যাঁ, অ্যালার্জি তাহলে কাপিং। আছে, মানে তাহলে ধুলাবালিতে কাপিং। কাজ করে তো। অ্যালার্জি আছে মানে আর কাপিং এর কথা জিজ্ঞেস করা যাবে না। আচ্ছা, আর মানে এই পলিপাসের ক্ষেত্রে মানে আমি এক বাচ্চারও ওই সেম ওই অ্যালার্জি আছে, আমি ওরা কাপিং করে দিছি। এখন ওর নাক এরকম যে ও নিঃশ্বাস নিতে পারে না, একদম ছোট, ওর বয়স মাত্র 5 বছর। আর সব সময় দেখা যায় যে বিশেষ করে রাতে ও আর নিঃশ্বাস নিতে পারে না, তখন ওকে ড্রপার দিয়ে পরে ঘুম পাড়ায়। আবার দিনের বেলা মোটামুটি স্বাভাবিক নিঃশ্বাস নিতে পারে, কিন্তু ওই সন্ধ্যার পর থেকে ও আর নিঃশ্বাস নিতে পারে না। সেই ক্ষেত্রে ওকে কত দিয়ে শুরু করব? ওর 26 দিয়ে শুরু করতে হবে। ওরেও 26 দিয়ে? ওর কি নাকের এটা কি হচ্ছে কোনো কিছু ব্যবহার দিতে হবে, কোনো ওষুধ কি কিছু ব্যবহার দিতে হবে নাকি কিছুই করা এইটাতেই? লাগবে না, 2-3 দিন হয়তো এরকম কষ্ট হবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। ওরেও 26 দিয়ে দিব? হ্যাঁ, আর আর এই যে যদি পুরো কষ্ট হয় তাহলে ওরা যে ড্রপার ব্যবহার করছে ওই ড্রপার ব্যবহার করবে, আর কষ্ট না হলে আর ড্রপার ব্যবহার করবে না। আচ্ছা, তা আমি বলছিলাম যে হচ্ছে ড্রপার ব্যবহারের জন্য। আর মানে ব্যথার জন্য কি কি করব, মানে এই রুগী তো মানে ব্যথা বেদনার জন্য আসলে কোনো কিছুই ইয়ে করতে পারছে না। আমি ওনাকে শুধু সিএম দিয়েছিলাম, 1 ডোজ সিএম দেওয়ার পর ওনার ব্যথা আরো বেড়ে গেছে। সেক্ষেত্রে কি আমি ওনাকে আবার 200 দিব? 200 দিতে হবে। মানে ওনার হচ্ছে মেরুদণ্ডেও সমস্যা, ওনার হচ্ছে এই ইয়ে সরে গেছে, হাড় মনে হয় সরে গেছে, রিপোর্ট তাহলে তো সেম এ করাইতে সেম এ বলছে। বৃদ্ধি পাওয়ার কথা না, কিন্তু ও হঠাৎ করে ওষুধ সব বন্ধ করে দিয়ে কি তোমার ওষুধ খাচ্ছিল? উনি আসলে তেমন কোনো ওষুধ খান না, উনি একটু গ্যাসের সমস্যা, আর অলওয়েজ হয় কি ওনার হচ্ছে যে জ্বালা যন্ত্রণা হয়, তলপেটে জ্বালা যন্ত্রণা করে, ব্যথা করে, বুকে ব্যথা করে, মানে সবসময় আর কি পুরো শরীরে ব্যথা বেদনা এরকম, মানে সে গিরায় গিরায় ব্যথা এরকম একটা অবস্থা। যার কারণে আমি শুধু ওই একটাই, উনি তেমন কোনো ওষুধ খায় না এগুলোর জন্য, শুধু ওই গ্যাসের ওষুধ সে খায়, আর কোনো ওষুধ খায় না। সেই ক্ষেত্রে আমি শুধু সিএম দিয়েছিলাম, কিন্তু সিএম এ আবার আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমার এখন পায়ের তালুও ব্যথা করতেছে খাওয়ার পরে। তাহলে 10 এম দাও। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে টেনেমটা আমি কি মানে 1 ডোজ দিব? ভাই, এনে একবার করে দাও, তারপরেটা পরে দেখা যাক কত কিরকম লাগে না লাগে। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ঠিক আছে। আর কেউ কিছু? সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলেন। স্যার, ওই আমার একটা পেশেন্টের কথা গত 1 মাস আগে আলোচনা করছিলাম। ওই যার মানে যিনি আপনার ছয় বিবাহিত জীবনে 7 বছরের মধ্যে 6 বারে বাচ্চা 5 বারে বাচ্চা নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে এখন তো প্রেগনেন্সি হয়েছিল 5 মাস, কিন্তু পানি শূন্য ছিল, পানি ছিল না। কিছুদিন আগে ওইটাও মারা গেছে, ওইটাও নষ্ট হয়ে গেছে 5 মাসের সময়। এখন স্যার আমার জানার বিষয় হলো, ডাক্তার প্রথমত বলছিল যে আর 2-3 বছরের মধ্যে কোনো বাচ্চা নেওয়ার সুযোগ নেই।
এখন এমনিতে 1 বছরের পর কি নিতে পারবে কি পারবে না এটা একটু জানার বিষয়। আর পাশাপাশি হলো এখন এই 1-1.5 বছর কি আমি নিয়ে আমি তোমাদের কোনো ট্রিটমেন্ট করতে পারবো কিনা? যদি আমাদের ট্রিটমেন্টের আওতায় থাকে তাহলে 1 বছর কেন 6-7 মাস পরে নিতে পারবে। হ্যাঁ, জি। 6-7 তাহলে মাস নিয়মিত পরে নিতে ট্রিটমেন্ট নিতে পারবে, পারবে না কিন্তু স্যার? কন্টিনিউ কন্টিনিউ চিকিৎসায় থাকতে হবে। জি জি। আচ্ছা। আরেকটা আসসালামু বিষয় হলো আলাইকুম। হ্যাঁ ভাই ইয়ে, বলুন। জাহিদ ভাই, আমার একটা রোগী। মোসামুদ্দিন। জি স্যার। স্যার হ্যাঁ আরেকটা বলুন। বিষয় হলো, আরেকটা পেশেন্টের কথা বলছিলাম। ওই উনি মানে প্রেগনেন্সি হচ্ছে না দীর্ঘদিন যাবত, বিয়ে করতে আছে 4 হইতে 5 বছর হয়ে গেছে। আর মেডিসিন চলতেছে, মেডিসিন চলাকালীন কেবল ওয়াইট বাড়তেছে, বর্তমানে 70 কেজির উপর হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে তো থাইরয়েড প্রবলেম, হরমোনাল প্রবলেম থাকতে পারে। আরো ওজন বাড়তেছে, সেক্ষেত্রে কি করণীয় আমাদের আছে কিনা? টেস্ট গুলো করাই নিতে হবে, টেস্ট গুলো করিয়ে দেখতে হবে যে কোথায় কি সমস্যা আছে। একটা গাইনি ডাক্তারের কাছে পাঠাতে হবে, উনি সব টেস্ট টেস্ট করে করবে দুজনেরই। টেস্ট করার পরে তারপরে আমরা পর্যালোচনা করে দেখবো কোথায় প্রবলেম আছে, সেই প্রবলেম অনুযায়ী আমরা মেডিসিন দেবো, তারপরে ঠিক হয়ে যাবে। জি আসসালামু স্যার। আলাইকুম। গোলাম সারাফ ভাই একটুখানি আপনার এই কথাটা শেষ করি, তারপরে আপনি কথা বলেন। মোসামুদ্দিন আর কিছু আছে? না স্যার, আপাতত এই দুইটাই। পরবর্তী আচ্ছা মানে ঠিক আছে, বলবো। হ্যাঁ গোলাম সারাফ ভাই বলেন। আমার একটা রোগী, 8 বছর বিয়ের বয়স, 8 বছর, তো তাদের কোনো সন্তান হয় নাই। আমি আমি রিয়েল হোমিওপ্যাথির নিয়ম অনুযায়ী আমি ওই কার্বোভেজ পর্যন্ত যাওয়ার পর কনসেপ্ট করার পর আজকে 3 মাস, 3.5 মাস। এখন 3 মাস, 3.5 মাসের পরে কনসিভ অবস্থায় ব্লিডিং হয় মাঝে মাঝে। ব্লিডিং হয়, আমি নিয়ম অনুযায়ী আমি 15 দিচ্ছি, ওই কার্বোজ 15 দিচ্ছি। দেওয়ার পর বন্ধ ছিল, 4-5 দিন বন্ধ ছিল ব্লিডিং। এরপরে আবার ব্লিডিং দেখা দিচ্ছে, আমি দিলাম 18। 18 দেওয়ার পর এখন গত রাত্রে তার ইয়েটা পড়ে গেছে, বাচ্চাটা পড়ে গেছে। আমার করণীয় কি ছিল, আমার ভুল কি ছিল, আমি একটু জানতে চাই। আচ্ছা, ওরা মেলামেশা করতো কিনা? না, সেগুলো তো জিজ্ঞাসা করে নেই। কেন এর ইতিপূর্বে আমি কতবার করে বলেছি যে ভাই, দীর্ঘদিন যাদের প্রেগনেন্সি হয় না, তারা প্রেগনেন্ট যেদিন বুঝতে পারবে প্রেগনেন্সি পজিটিভ হবে, সেদিন থেকে বাচ্চা না হওয়া পর্যন্ত কোনো মেলামেশা চলবে না। এগুলো তো বারবার করে বলা আছে। আপনি এটা জিজ্ঞেস করেন, যদি মেলামেশা করে থাকে তাহলে ওদের মেলামেশাটা দায়ী। আবার এখনো পর্যাপ্ত আহ, জায়গায় আমরা স্ট্রং এন আপ করতে পারিনি, যার জন্য এটা নষ্ট হয়ে গেছে। তার অনেক জটিলতা রয়েছে, সেই জটিলতাগুলো এখন ঠিকঠাক করতে পারিনি। এইটা এখন যে নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে আপনার কোনো ভুল নেই আপাতত। কিন্তু যদি তারা মেলামেশা করে থাকে এবং এইটা বারংবার করে থাকে, তাহলে এই ব্যাপারগুলো সতর্ক না করাটা আপনার হয়তো একটু মিস হয়েছে। সেই ব্যাপারটা আপনি একটু পরবর্তীতে খেয়াল রাখবেন। আর এই ধরনের পেশেন্টদের কখনো, যেদিন শুনবেন প্রেগনেন্সি পজিটিভ, প্রয়োজনে দুজনে দুই জায়গায় পাঠিয়ে দেবেন। যদি কন্ট্রোল করতে না পারে, কোনোভাবেই মেলামেশা চলবে না। তো মিলামেশা করার জন্য তো আমি নিষেধ করার প্রয়োজন ছিল, তাহলে আমি তো আসলে কখনো নিষেধ করি নাই, তারা সে ব্যাপারে জানতেও চায় না কখনো। আর সে ওই, তারা জানতে চাইবে না, বা তাদের তো আইডিয়া নেই। কিন্তু আপনার কাছে এই তথ্য হয়তো মিস আছে, অথবা আপনি ভুলে গিয়েছেন, যে কোনো ভাবে ভুল একটা হয়ে গেছে, সেটা যা গেছে আলহামদুলিল্লাহ। তো পরবর্তীতে আপনি আবার আস্তে আস্তে চিকিৎসাটা চালান, কন্টিনিউ করেন। আবার প্রেগনেন্সি হবে, এবং থাইরয়েডটা টেস্ট করে নেবেন। থাইরয়েড প্লাস আচ্ছা ডায়াবেটিক্স, যদি থাইরয়েডটা বেশি থাকে সেক্ষেত্রেও প্রেগনেন্সি থাকবে না। আবার ডায়াবেটিক্সটা বেশি থাকলেও এটা ঝামেলা হতে পারে। তো এই জন্য এই দুটো টেস্ট আপনি করাই নেবেন, সাথে সাথে আপনি ট্রিটমেন্টটা চালু করবেন। তো আমাদের থাইরয়েডের সমস্যা থাকলেও কি আমাদের সিস্টেমে তো চলবে ট্রিটমেন্টটা, নাকি ট্রিটমেন্টটা ভিন্ন ভাবে হবে? আমাদের ট্রিটমেন্ট সিস্টেমেই চলবে, প্লাস থাইরয়েডের ওষুধটা কন্টিনিউ হবে। আহ, আচ্ছা, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ঠিক। আর 1 মিনিটের মধ্যে লাইনটা কেটে যাবে, কেটে গেলে ক্লাসটা শেষ। আজকে আপাতত আর কারো কোনো প্রশ্ন নিচ্ছি না।